শুক্রবার দিন সবকিছুতেই দারুণ একটা পবিত্র পবিত্র ভাব বিরাজ করে। দূরের মসজিদ থেকে আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে। মির্জা বাড়ির কিচেন থেকে বিভিন্ন মশলাপাতির গন্ধ ভুরভুর করছে। হরেক রকমের পদ রান্না করা হচ্ছে। মাছ মাংসের গন্ধে তনুজার গাটা আজ কেমন জানি গুলিয়ে আসছে। মাথাটাও ঝিমঝিম করছে। তনুজা খুন্তি দিয়ে প্যানে কিছু নাড়তে ব্যস্ত। এমন সময় তামান্না আসলেন। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক দেখে বললেন, আর কতদূর? ওনারা তো কিছুক্ষণের মধ্যেই চলে এলো বলে। সময় মতো রান্না শেষ হবে তো। দীর্ঘক্ষণ আগুনের আঁচে থেকে পৌষ মাসেও তনুজার কপালে ঘাম জমেছে। কপাল বেয়ে মুখের সাইডে থাকা বেবি হেয়ার কানের পিঠে গুজে নেয় তনুজা। ক্লান্তিতে ওর চোখের পাতা ভারী হয়ে আসছে। প্রত্যুত্তরে মিহি স্বরে বলল, ফুপি, এই তো শেষের দিকে প্রায়। তামান্না কেবিনেটের উপর থাকা খাবারের ঢাকনা খুলে খুলে দেখছেন। কণ্ঠে আদেশ জারি করলেন, সাদা ভাত দেখছি এখনো রান্না হয়নি। বাসমতি চালের সাদা ভাত রান্না করো। আর শোন, সেই সময় বারবার যেন বলা না লাগে ফলমূল সুন্দর করে কেটে সাজিয়ে রেখো। ও হ্যাঁ, রান্না শেষে সালাদের জন্য শসা আর গাজর কেটে রাখবে। সাথে লেবুও রাখবে। এর মধ্যে শিরিন সুলতানা আসলেন। তামান্নার হুকুম শুনে বিরক্ত হলেন। তনুজাকে ডেকে বললেন, তনুজা ঘাড় ঘুরিয়ে বলল, হ্যাঁ মামনি। সেই সকাল থেকে কিচেনে আছো। রুমে গিয়ে বিশ্রাম নাও। বাকি কাজ বুয়ারা আছে করে নিবে। কিছুক্ষণ পর মেহমান আসবে, শাওয়ার নিয়ে রেডি হয়ে নাও। বড়রা রেডি হয়ে হাত পা তুলে ঘুরছে, আর বাচ্চা একটা মেয়ে হয়ে তুমি এখনো কিচেনেই আছো। তামান্নাকে পিন মেরে কথাটা বলে শিরিন। তামান্নার মুখে গ্রহণ লাগে যেন। সেকেন্ডেই মুখটা থমথমে গম্ভীর হয়ে যায়। ওনার কাছে আদিক্ষিতা ঠেকল, তবে ভাবির মুখের উপর কিছু বলার স্পর্ধা দেখালেন না। মনেমনেই রাগ ক্ষোভ ছাড়লেন। তনুজা বলল, হাতের কাজটা শেষ করেই যাচ্ছি। আর একটু বাকি আছে। সমস্যা নেই মামুনি। শিরিনের হাতে থাকা মুঠোফোন শব্দ করে বেজে উঠল। যাওয়ার আগে আদেশের সুরে বললেন, আচ্ছা, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। আমি একটু পরে আসছি, এসে যেন তোমাকে কিচেনে না দেখি। ফোন রিসিভ করে কথা বলতে বলতে বেরিয়ে যায় শিরিন। এর মধ্যে কিচেনের দোরগোড়ায় দাঁড়িয়ে নীতির বাবা হালকা কেশে ডাকলেন, তামান্না আছো? মহিলা মুখাবয়ব এমন করলেন যেন বেশ বিরক্ত হলেন। এগিয়ে কর্কশ স্বরে বললেন, হ্যাঁ বলো, কি হয়েছে? কি এত ডাকছ যে? তনুজা ফুপা শ্বশুরের উপস্থিতি টের পেয়ে শাড়ির আঁচল টেনে মাথায় দেয়। ভদ্রলোক কলেজের বাংলার লেকচারার। চাকরির সুবাদে অন্য জেলায় থাকেন। ছুটির দিনগুলোতে নিজ বাড়ি আর শ্বশুর বাড়ি থাকেন। নিজের বউয়ের থেকে মুখ ঝামটা নিত্যকার বিষয় মানুষটার কাছে। তবে বাড়ির নতুন বউয়ের সামনে এহেন কর্কশ বিহেভে ভেতরে ভেতরে আহত হলেন নেওয়াজ সাহেব। লজ্জিত হন। মুখটা ম্লান হয়ে আসলো। শুধালেন, আমার সাদা পাঞ্জাবিটা খুঁজে পাচ্ছি না। কোথায় রেখেছ? কোথায় থাকবে? কেবিনেটে বা আলমারিতে দেখো, আছে হয়তো সেখানে। তাছাড়া যাবে কোথায়? নেওয়াজ সাহেব গলার স্বর নিচু করে বললেন, খুঁজে দেখলাম, পাইনি জন্যই তো তোমাকে বলছি। নৃত্যকে বলো খুঁজে দিতে, আর নয়তো চশমাটা পরে ভালো করে খুঁজে দেখো। বয়স বাড়ছে, সাথে চোখ দুটো তোমার যাচ্ছে। একজন আদর্শ স্ত্রী হলে নিজে গিয়ে খুঁজে দিত। এতটা আশা ভদ্রলোক করেনও না। তারপরও একটু ভালো করেও তো বলা যেত। এই ভেবে বুক চিরে দীর্ঘশ্বাস বেরোয় ওনার। কিছু ভেবে কণ্ঠ খাদে নামিয়ে হঠাৎ বললেন, এখানে এসব আয়োজন না করে বাড়িতে করলে ভালো হতো না? না মানে মেয়ের বিয়ে শাদির ব্যাপার নানার বাড়িতে করলে কেমন দৃষ্টিকটু লাগবে না? এখন তো এসব বলে লাভ নেই। একটু ভেবে দেখো, বিয়ের পুরো বিষয়টা বাড়িতে করলে। কথার মাঝে দাড়ি টেনে দিয়ে উঁচু স্বরে বললেন, ওই অজপাড়া গায়ে গিয়ে আমার মেয়ের বিয়ে দিব। ওখানকার লোকজন না জানে, কালচার না জানে। একবার স্প্রিংয়ে টান পড়লে যেমন স্বয়ংক্রিয়ভাবে কিছুক্ষণ দুলতে থাকে, ঠিক তেমনি তামান্নার মুখটা স্প্রিংয়ের মতো একা একাই চলতে থাকল। ভদ্রলোক কথাটা বলে যেন বেশ বেকায়দায় পড়লেন। বলে কাজের কাজ কিছুই হলো না। আরও নতুন বউ আবার কাজের লোকদের সামনে এহেন কথাবার্তা শুনে অপমানিত বোধ করলেন। ভদ্রলোক ম্লান মুখে প্রস্থান করলেন। কাজ করতে গিয়ে আচমকা ফুটন্ত তেল তনুজার হাতে ছিটে পড়ে। প্যানে টকবক করা গরম তেল পড়ার সাথে সাথেই কবজি থেকে ইঞ্চি 2 উপরে পরপর 2-3টা ফোসকা ওঠে। তনুজা বাম হাতের সাহায্যে ডান হাতটা চেপে ধরে চোখ বুজে নেয়। হাতটা ভীষণ জ্বালাপোড়া করছে। কাজের বুয়া দেখে তড়িৎ হৈ হৈ করে উঠল, আইরে ভাবিমনি তো হাতটা পুরাইয়া ফালাইলেন। ইস রে,
কতখানি জায়গা জুইরা ফসকা উঠছে, মেলা কষ্ট হইতাছে, পুরতাছে, জলদি ঘরে গিয়া ওষুধ লাগাইয়া নেন। বুয়ার সহজ সরল মনের অভিব্যক্তি দেখে তনুজা আলতো হাসল। ওর বলতে ইচ্ছে করল, যার গোটা জীবনটাই কষ্টের যাতনার, তার কাছে এই সামান্য জ্বলন ব্যথা কিছুই না। শরীরের ব্যথা ঔষধ দিলে নিমিষেই দূর হয়ে যাবে। কারো উপেক্ষায় অবহেলায় যে প্রতিনিয়ত দম বন্ধ হয়ে আসছে, অসহনীয় যাতনায় ছটফটিয়ে দগ্ধ হচ্ছি, মনের এই কষ্ট উপশমের পাথেল যিনি, তিনি কি আদৌ আর বুঝবেন? রাগ, ক্ষোভ, অভিমান দূরে ঠেলে সবটা স্বাভাবিক করে নিবে কি? মনের সেই যন্ত্রণা কষ্টের কাছে শরীরের এই সাময়িক কষ্ট তো কিছুই না। অবচেতন মন এসব ভেবে মনেমনেই তাচ্ছিল্য হাসে তনুজার। দীর্ঘশ্বাস ফেলে মুখে বলল, ঔষধ নিতে হবে না, এটা তেমন কিছুই না, এমনি ঠিক হয়ে যাবে। এই বলে তনুজা কাজ করতে নেয়। কাজের মেয়েটা বাদ সাধল। বেগম সাহেবা একটু আগে এসে কি বলেছেন এই বলে তনুজাকে এক প্রকার জোর করে রুমে পাঠায়, বলে বাকি কাজ সে করে নিবে। কাজের মেয়ের নির্ভেজাল সরল ভালোবাসা দেখে তনুজা আপ্লুত হয়। আসলে এই পৃথিবীটা বড় অদ্ভুত, তার থেকেও বেশি অদ্ভুত মনুষ্য জাতি। এই শিক্ষিত হলেও অনেকের মধ্যে মনুষ্যত্ব থাকে না, সুন্দর মন সবারই থাকে না। মানুষের ক্লাস কখনো অর্থ আর স্ট্যাটাসের উপর ভিত্তি করে করতে হয় না। একজন মানুষ কতটুকু ভালো, কতটুকু মানবিক গুণ সম্পন্ন এর উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন করতে হয়। তবেই না ভালোর চর্চা হয়, ভালোর প্রতি উৎসাহিত করে। তনুজা রুমে প্রবেশ করে দেখে ইভান শাওয়ার নিয়ে বেরুচ্ছে। এক পলক তনুজার দিকে তাকিয়েই তড়িৎ দৃষ্টি ঘুরিয়ে নেয় ইভান। তনুজার কষ্ট অনুভব হয়। আগ বাড়িয়ে কথা বলতে ইচ্ছে করলেও দাঁতে দাঁত চেপে ইচ্ছে সম্বরণ করেও। তনুজা শাড়ি আর প্রয়োজনীয় জিনিস বের করতে থাকে। ইভান কেবিনেট খুলে কিছু খুঁজছিল। তনুজা আন্দাজ করে বলল, টি শার্ট বাকি সব বাম পাশের পাল্লায় রাখা আছে, কালকে গুছানোর সময় এদিকে জায়গা হচ্ছিল না, তাই ওপাশে রেখেছি। ইভান ওপাশের পাল্লা না খুলে এখান থেকেই একটা নেভি ব্লু কালারের টি শার্ট বের করে গায়ে জড়িয়ে নিল। তনুজা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে ঢুকল। আয়নার সামনে বসে তনুজা শ্যাম্পু করা চুলগুলো চিরুনি করে ছেড়ে দেয়। হাতে স্বর্ণের কয়েকটা চিকন চুড়ি পরে নেয়। ডান হাতের চুড়িগুলো গিয়ে হাতের পোড়াতে ঘর্ষণ লেগে ব্যথা করছে। ওদিকে বাড়িতে মেহমান আসবে, হালকা গহনা না পরলে দ্বিগুণ রাগ ঢাক করবেন। অগত্যা তনুজা চুড়ি পরে ইভান ব্যালকনি থেকে রুমে ঢুকে মোবাইলটা হাতে নিয়ে যেতে থাকে। তনুজা উঠে দাঁড়ায়, চোখে টলমলে পানি নিয়ে ডাকল, ইভান। ইভানের পা থেমে যায়। উল্টো দিকে দাঁড়িয়ে নিরুত্তর নিশ্চুপ রয়। কাজলটানা মৃগ নয়ন পানিতে টইটম্বুর করছে তনুজার। বুক ভরা হতাশা আর দীর্ঘশ্বাস নিয়ে নিম্নস্বরে বলল, জীবন সহজ নয়, সহজ করে নিতে হয়। অপেক্ষা করে, সহ্য করে, ধৈর্য ধরতে হয়। থেমে ম্লান স্বরে ফের বলল, ইভান আমি আর কত ধৈর্য ধরব? আপনার ইগনোরে আমি সত্যিই ভীষণ কষ্ট পাচ্ছি। প্রতিনিয়ত আমার নিঃশ্বাস আটকে আসছে, মনে হচ্ছে আমি সাফোকেটিংয়ে ভুগছি। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আমায়। ইভান না তো টু শব্দটি করল, আর না তো ফিরে তাকায়। কথাটা না শোনার মতো গটগট পা ফেলে প্রস্থান করে। তনুজা ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে চোখের অশ্রু বিসর্জন দেয়। নির্বের ফ্যামিলিকে লাঞ্চের ইনভাইট করা হয়েছে। ওনারা খানিকক্ষণ আগেই আসছে। নির্বের বাবা নেওয়াজ সাহেব আর শাহরিয়ার সাহেব এখনো নামাজ শেষ করে ফেরেনি। নির্বের মা ড্রয়িং রুমে বসে শিরিন সুলতানা আর তামান্নার সাথে গল্প করছেন। এর মধ্যে তামান্না তনুজাকে ডেকে নীতিকে আনতে বলেন। নীতি রেডি হয়ে ঘরময় অস্থিরতায় পায়চারি করছে। যখন থেকে শুনেছে নীরব আসেনি তখন থেকে ওর ছটফটানি কয়েক দফা বেড়ে যায়। এর মধ্যে তনুজা গিয়ে জোর করে মুখে হাসি টেনে বলল, মাশা আল্লাহ, শাড়িতে তোমাকে ভারী মিষ্টি আর খুব বেশি সুন্দর লাগছে। যদিও তুমি এমনিতেও সুন্দরী। ফর্সা গায়ে মেরুন রঙের জামদানিতে নীতিকে অসম্ভব সুন্দর লাগছে। নীতি সৌজন্যতা করতে নিরস কণ্ঠে বলল, থ্যাঙ্কস। চলো এবার, নিচে তোমাকে ডাকছে। তনুজা তাড়া দেয়। নীতি আগে, তনুজা 2 কদম পিছে। করিডোর দিয়ে যাওয়ার সময় দিব্যর সামনাসামনি পড়ে নীতি। দিব্য কয়েক হাত দূরত্বে বাইকের চাবি আঙুলের ডগায় ঘোরাতে ঘোরাতে আসছিল। নীতিকে শাড়ি পরা অবস্থায় দেখে একটু অবাক হয়। বাড়ির খবরাখবর আজকাল তেমন কিছুই রাখে না দিব্য। নিচে অচেনা কাউকে দেখেও জানার আগ্রহ হয়নি কে। দিব্যর চোখে চোখ মিলতেই নীতির ভেতরের দুষ্টুমিরা চাঙ্গা হয়ে ওঠে। নীতি মুখের উপর থাকা চুলগুলো কানের পিঠে গুজতে গুজতে স্লো ভয়েজে সুর করে গাইল,
পাগল তুঝে মাই কার দুঙ্গি এখদিন পিয়ার মে। এতটুকু গেয়ে বাম চোখ টিপল নীতি। পরপর তড়িৎ এক হাত চোখে ধরে পিছনে ঘুরে তনুজাকে বলল, ভাবিমণি দেখো, দেখো তো চোখে কিছু একটা পড়ল হয়তো। দিব্য ভ্যাবাচ্যাকা খায়, বোকা বনে যায়। এত তাড়াতাড়ি সবকিছু ঘটল যে বেচারা ঠাহর করতে পারল না। তনুজা মনোযোগ দিয়ে নীতির চোখে দেখতে থাকে। তনুজা থাকায় দিব্য আর নীতিকে নিয়ে ঘাটল না, কিছুই না বলে পাশ কাটিয়ে চলে যায়। দিব্য চলে যেতেই নীতি স্বাভাবিকভাবে তাকায়। থাক থাক, লাগবে না ভাবিমণি, ঠিক হয়ে গিয়েছে, পোকা উড়ে গিয়েছে। নীতি দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলে। তনুজা নির্বোধের মতন চেয়ে রয়। ওর মাথার এক হাত উপর দিয়ে যায় সব। পৌষ মাসের প্রথম সপ্তাহ চলছে। শহরে শীতের আমেজ পড়েছে। বিকেলের নরম রোদ ব্যালকনিতে দাঁড়ানো দিব্যর গা ছুঁয়ে দিচ্ছে। এক হাত প্যান্টের পকেটে গুজে অন্য হাতে জ্বলন্ত সিগারেট দুই ঠোঁটের মাঝখানে চেপে দাঁড়িয়ে দিব্য। এমন সময় মেয়েলি রিনরিনে স্বর ঝংকার তুলল, সিগারেট খায় বোকারা। দিব্য পরপর ঊর্ধ্বমুখী ধোয়া ছেড়ে হাতের অবশিষ্ট সিগারেট গ্রিল দিয়ে নিচে ছুঁড়ে ফেলল। নীতির দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলল, তুই? নীতি দুই হাত বুকে ভাঁজ করে দাঁড়ায়। ও বলল, সিগারেট খেয়ে ঠোঁট দুটো পোড়াচ্ছ। তোমার বউয়ের নিশ্চিত ওই কালচে ঠোঁটে চুমু খেতে একদম রুচি হবে না। দিব্য রাগটা কন্ট্রোল করার চেষ্টা করল। সফেদ দন্তপাটি কটমট করে চিবিয়ে চিবিয়ে বলল, নীতি, খেয়ে কাজ নেই তোর, শুধু আসিস মেজাজ খারাপ করতে আমার। নীতি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কাজেই এসেছি এখন, আমার তোমাকে জরুরি কিছু বলার আছে। দিব্য গা ছাড়া ভাবে থাকল। নীতি দীর্ঘশ্বাস ফেলে মাথাটা নুয়ে একদম নিচু স্বরে বলল, নেক্সট ফ্রাইডেতে বিয়ের ডেট ফিক্সড করা হয়েছে। দিব্য চকিতে ঘাড় ঘুরিয়ে নীতির দিকে সরু চোখে তাকায়। ভ্রু কুচকে কাঁধ ঝাঁকিয়ে বলল, তোহ, কিভাবে বলবে ভেবে কুলকিনারা পাচ্ছে না নীতি। নীতির মধ্যে জোরতারা ভিড় জমিয়েছে। কথাগুলো কণ্ঠনালীতে আটকে আসছে, মুখ ফুটে বেরুতে গড়িমসি করছে। এর মধ্যে দিব্য বাঁকা চোখে চেয়ে বলল, তোর বিয়ে নেক্সট সপ্তাহে, সেখানে আমার কাজ কি? হ্যাঁ, আমার কাজ অবশ্য একটা আছে। তুই কি এখন আমাকে এটা বলতে আসছিস যে আমি আজই যেন সাউন্ড বক্স নিয়ে আসি, আর সাথে শহরের নামকরা ফটোগ্রাফারকে বলে আসি, হলুদের দিন থেকে শুরু করে একদম বিদায় পর্যন্ত যেন অবিরাম ফটো তুলে যায়? তোরা মেয়েরা তো বিয়েতে এসবই চাস। তা তোর বিয়েতে গিফট হিসেবে আমার তরফ থেকে এতটুকু আমি করতেই পারি। নীতি প্রচণ্ড বিরক্ত হল, বলল, আরে ধুর, আমাকে বলতে দিবে তো, একটু সময় দিবে। তা না, যা মনে হচ্ছে বলেই যাচ্ছ। আমি এই বিয়েটা করতে চাই না। দিব্য নির্লিপ্ততা কণ্ঠে বলল, এটা আমাকে বলছিস কেন? তুই বিয়ে করতে চাস না এটা শুনে আমি কি করব? ফুপিকে বল, তোর বাপকে গিয়ে বল। তোর বাপ নেওয়াজ শরীফ না তোর সব আবদার শোনে? নীতি তেতে উঠল, উফ, আবার আমার পাপাকে নিয়ে ব্যঙ্গ করছো। কথাটা মাম্মা বা পাপা কাউকে বলার আগে তোমাকে বলা জরুরি, তাই তোমাকে বলছি। থেমে বুক ভরে শ্বাস নেয় নীতি। চোখ দুটো বুজে মুখস্থ পাঠের ন্যায় গড়গড় করে বলল, আমি এই বিয়েটা করতে চাই না। কজ আমি তোমাকে পছন্দ করি। শুধু পছন্দই নয়, এর থেকে বেশি কিছু। ধীরে ধীরে চোখ মেলে দিব্যর দিকে তাকায় নীতি। দিব্যর মুখভঙ্গি স্বাভাবিক। নীতি ভয়ে ভয়ে ছিল কথাটা শোনার সাথে সাথে গালে ঠাস করে চর না পড়ে। তবে দিব্যকে নির্বিকার দেখে নীতি ভরকায়। নীতি ম্লান স্বরে বলল, ভেবেছিলাম আজ সাহস করে মিস্টার নীরবকে বলবো বিয়েটা ক্যান্সেল করতে, কিন্তু ও ব্যাটা ইমার্জেন্সি পেশেন্ট নিয়ে ব্যস্ত থাকায় আসতে পারেনি। এদিকে আজকেই আন্টি আঙ্কেল ডেট ফিক্সড করেছেন। আর জানি না মাম্মা এত তাড়াতাড়ি কেন ডেট বলল। পাপা সামনের মাসের কথা বলছিল, কিন্তু মাম্মা আগ বাড়িয়ে নেক্সট ফ্রাইডে বলে। এখন আমি কি করব বুঝতে পারছি না। বিয়েটা করে নে। আমি মোটেই প্রাঙ্ক করছি না, আমি সিরিয়াসলি বলছি। আমার সত্যিই তোমাকে সেই কিশোরী বয়স থেকেই ভালো লাগে। সব কিছু ভুলে আমাকে মেনে নেওয়া কি খুব বেশি অসম্ভব? এই ইম্পসিবলকে পসিবলে কনভার্ট করলে খুব বেশি কি ক্ষতি হবে? কারো হৃদয়ের গহীনে লুকানো একতরফা ভালোবাসার পূর্ণতা দেওয়া যায় না? নীতির অসহায় চোখ, কণ্ঠে ঝরল করুণ আবদার। দিব্যর পাথরে কঠিন হৃদয় এতটুকু নাড়া দিল না। কাটকাট গলায় বলল, ইম্পসিবল, একেবারেই সম্ভব নয়। যা হুট এখান থেকে। নীতির ভীষণ কান্না পেল, সাথে রাগ হল। কিছুপল থম মেরে দাঁড়িয়ে রইল নির্লিপ্ততা। হঠাৎ কিছু ভেবে বাচ্চামোর সুরে বলল,
আমি আমি সুইসাইড করব। দিব্য স্বাভাবিক মুখাবয়ব করে নির্লিপ্ততা কণ্ঠে বলল। কিভাবে? নীতি কয়েক সেকেন্ড ভাবল, মহা আবিষ্কার করার মতন মুখভঙ্গি করে বলল, ব্লেড দিয়ে হাতের শিরাগুলো কেটে কুটে একটান দেওয়ার পর ব্লাড দেখে তুই সেন্সলেস হয়ে পড়বি। তাই এই পদ্ধতিতে তুই উপরে যেতে পারবি না, আই এম ড্যাম শিওর। ওকে, এটা বাদ হারপিক খাবো। 99% জীবাণু ধ্বংসকারী হারপিক নিশ্চয় এক নীতিকে নিমিষেই। এতটুকু বলে এক আঙুল গলায় টান দেয়, তারপর উপরের দিকে ইশারা করে বলল, নিমিষেই নীতির লাইফ খতম করে একদম উপরে পাঠিয়ে দিবে, সোজা পটল তুলাবে। দিব্য নাকমুখ সিটকিয়ে বলল, ছ্যাহ, ইতর কোথাকার। আমাকে রিকোয়েস্ট করলে ভালো নামকরা কোম্পানির ইঁদুর মারা বিষ এনে দিতে পারি, যা হারপিকের থেকেও দ্বিগুণ কার্যকারী, সাথে অল্প সময়েই খতম করবে। নীতির চোখ দুটো কপালে উঠল। এহেন খারাপ মানুষ নীতি বাপের জন্মে নয়, দাদার জন্মে নয়, কোন জন্মেই দেখেনি। কত্তবর খারাপ হলে মানুষ এমনটা বলে। কোথায় সুইসাইডের কথা শুনে চিক্কু লাগা দিবে, তা না আরও ইন্সপায়ার করছে। খাটাস কি আর সাধে বলি। এসব ভেবে নীতি কাদো কাদো ফেস করল, দাঁত কিরমিরিয়ে বলল, তোমাকে হেল্প করতে হবে না, আমি নিজেই ব্যবস্থা করে নিব। ইচ্ছে থাকলে উপায় হয়, ঠিক একটা না একটা উপায় আমি নিজেই বের করে নিব। রাগে গোজগোজ করতে করতে নীতি পা বাড়ায়। ধ্যাত আমারই ভুল, খিচুড়ির মতো লোককে বিরিয়ানি ভেবে ভুল করেছি। এত তোষামত করাই আমার সবচেয়ে বড় ভুল। বিড়বিড় করতে করতে পা চালিয়ে প্রস্থান করতে নিয়ে আচমকা শাড়ির কুচিতে উস্টা খেয়ে পড়ে যেতে নেয় নীতি। এমন মুহূর্তে একটা শক্তপোক্ত রুক্ষ হাত নীতির কোমর পেঁচিয়ে ধরে। নীতি ভয়ে খিচে চোখ বন্ধ করে ফেলে। পিটপিট করে চোখ মেলে দেখে দিব্য এক হাতে কোমর জড়িয়ে নীতির দিকে ঝুঁকে। নীতি নিচের দিকে কাত হয়ে আছে। একটু আগের কথা ভেবেই নীতির আকাশসম রাগ হয়, তাই ঠোঁট উল্টে বলল, ছাড়ো, ছাড়ো আমাকে, এখন এত ধরতে হবে না তোমাকে। আমি নীতির মুখের কথা মুখেই থাকে। নীতির বলতে দেরি, দিব্যর ছাড়তে দেরি হয় না। কথাটা অসম্পূর্ণ রয়ে যায়। নীতি ধপাস করে ফ্লোরে পড়ে যায়। নীতি ফ্লোরে দুই হাত ঠেস দিয়ে বিস্ময়কর চাউনিতে চেয়ে চেঁচিয়ে বলল, এটা কি হলো? কেন? তুই যা বললি তাই তো করলাম, তুই তো ছাড়তে বললি। কথাটা বলে চুলের মধ্যে আঙুল চালনা করে সুন্দর করে নীতিকে পাশ কাটিয়ে রুমে যায় দিব্য। নীতি কোমরে হাত দিয়ে মনেমনে দিব্যকে আচ্ছা মতো বকে। নীতি রুমে গিয়ে শাড়ি খুলে 3 পিস পরে নেয়। শাড়িটা বিছানায় এলোমেলো ফেলে রুম থেকে বেরোয় আর বিড়বিড় করতে থাকে, আজ তো খাটাস একটা, এত করে বললাম মন গলল না। ঠিক আছে, আমিও বিয়ে করে নিব, তুই থাক সারা জীবন দেবদাস হয়ে। তনুজা ভাবি যদি মেনে নিয়ে সংসার করতে পারে, আমি কেন পারবো না। মনটা ভীষণ বিক্ষিপ্ত আছে। মন মেজাজ স্বাভাবিক করতে নীতি ছাদে যায়। নৃত্য ছাদে দোলনায় বসে দোল খাচ্ছে আর ডিটেকটিভ উপন্যাস পড়ছে। নীতি গিয়ে গুমরা মুখ করে পাশে বসে নৃত্য শুধায়, মন খারাপ তোমার? হাতের বইটা বন্ধ করে পাশে নামিয়ে নৃত্য বলল, এই আপু চলো ব্যাডমিন্টন খেলি, খেললে পরে দেখবা নিমিষেই মন ভালো হয়ে যাবে। আমি বইটা রেখে ফেদার আর র্যাকেট নিয়ে আসছি, খেলবে আমার সাথে? প্লিজ না করো না। নীতি বিরক্ত হয়ে বলল, নৃত্য আমার ভালো লাগছে না, প্লিজ কানের পাশে ঘ্যান ঘ্যান করিস না। নৃত্যের মুখটা ম্লান হয়, তা দেখে নীতির খারাপ লাগলো। এবার মোলায়েম স্বরে বলল, বোন মন খারাপ করিস না, এখন নয়, পরে খেলবো। নৃত্য হাসি হাসি মুখ করে বলল, ওকে ব্যাপার না। আচ্ছা, আমার না জলপাই খেতে ইচ্ছে করছে, তুমি যদি কয়েকটা জলপাই পেড়ে দিতে, লবণ মরিচের গুঁড়া দিয়ে খাবো। নীতি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। নৃত্য উঠে দাঁড়িয়ে বলল, বইটা রুমে রেখে আসি, তুমি পারতে থাকো কেমন? কথাটা শেষ করে নৃত্য দৌড় দেয়। নীতি উঠে দাঁড়িয়ে ছাদের রেলিং ঘেঁষে থাকা জলপাই গাছটার দিকে তাকায়। গাছটা বিশাল বর্ষর, একটা ডাল ছাদ ঘেঁষে আছে। নীতি দাঁড়িয়ে হাত উঁচিয়ে নাগাল পাচ্ছিল না, তাই রেলিংয়ের উপর দাঁড়ায়। ফোন কানে চেপে কারো সাথে কথা বলতে বলতে দিব্য ছাদে আসছিল। ছাদে কয়েক পা ফেলতেই ওর চোখ যায়। চলবে।